আসসালামু আলাইকুম। কন্টেন্ট এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে কন্টেন্ট নিয়ে না আমাদের ম্যাক্সিমামের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু বিভ্রান্তি প্লাস ভোগান্তি। কিসের ভোগান্তি আর কিসের বিভ্রান্তি? দেখেন, ভোগান্তিটা হচ্ছে আমরা কন্টেন্ট লেখার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন বা নলেজ পাই না, এটা হচ্ছে আমাদের একটা ভোগান্তির জায়গা। আর বিভ্রান্তির জায়গা হচ্ছে কন্টেন্ট আমি নিজে লিখব নাকি আমি কন্টেন্ট রাইটারকে দিয়ে কন্টেন্ট লেখাবো। একটা জিনিস দেখেন, প্রথমে যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে এসইও ইন্ডাস্ট্রিতে কন্টেন্টের ইম্পর্টেন্স আসলে বলার কিছু নাই। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি আমরা সবাই জানি কন্টেন্টের ইম্পর্টেন্সটা কী। কন্টেন্ট কী? কন্টেন্ট হচ্ছে আপনি যা করতেছি সেটাই হচ্ছে কন্টেন্ট। আপনি সাপোজ আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আমার একটা ভিডিও কন্টেন্ট। আপনি ঢাকা থেকে কক্সবাজার গেছেন, আপনার ট্যুরটা খুব মজাদার হয়েছে, এটা নিয়ে আপনি ফেসবুকে একটা পোস্ট লিখলেন, আপনি সেখানে কিছু ছবি তুলছিলেন, সেই ছবিগুলো পোস্ট করলেন, আপনি সেখানে গান গাইছিলেন, সেই গানটা ভিডিও রেকর্ড করে আপনি পাবলিশ করলেন, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। আবার লিঙ্কডইনে দেখা যায় যে, লিঙ্কডইন কেন বলতেছি, যে কোনো সোশ্যাল সাইটে আমরা আমাদের এক্সপার্টিস লেভেলগুলোকে বোঝানোর জন্য যেই টেক্সটগুলো ইউজ করি বা আমরা যে আর্টিকেলটা লিখতেছি সেটাও হচ্ছে কিন্তু এক একটা কন্টেন্ট। সো এসইও ইন্ডাস্ট্রিতে কন্টেন্টের ইম্পর্টেন্স অনেক বেশি, অনস্বীকার্য, যাই বলি না কেন সব। এখন কথা হচ্ছে যে এই কন্টেন্ট নিয়ে আসলে বিভ্রান্তি বা ভোগান্তি কেন, বা এই বিভ্রান্তি বা ভোগান্তিগুলো কিভাবে দূর করা যায়। আমাদের মধ্যে একটা চিন্তা আছে সেটা হচ্ছিল যে আমি তো আসলে আই এম নট গুড অ্যাট ইংলিশ, সাপোজ আই এম নট এক্সপার্ট ইন ইংলিশ, বাট আমার এক্সপার্টিস লেভেলটা হয়তো বা বেলো এভারেজ বা এভারেজ লেভেলের ইংলিশে। সো আমি কি কন্টেন্ট লিখতে পারবো? একটা জিনিস দেখেন, আপনি একটা কাঁচা বাজারের কথা চিন্তা করেন। কীরকম একটা কাঁচা বাজারে কারা থাকে? যারা সবজি বিক্রেতা আছেন ওনারা থাকেন। আচ্ছা, ধরেন 2-3জন সবজি বিক্রেতা আছেন একটা কাঁচা বাজারে, ধরে নিলাম। ওনাদের কাছে এক একজনের কাছে এক এক ধরনের সবজি। প্রথম জনের কাছে 5 রকম সবজি, দ্বিতীয় জনের কাছে 10 রকম সবজি, তৃতীয় জনের কাছে 15 রকমের সবজি। এখন ওনারা সবাই বাংলাদেশে জন্মাইছেন, ওনারা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারেন, এবং যেহেতু ওনারা সবজির ব্যবসা করতেছে, ওনারা আপনার চেয়ে কিন্তু কিছুটা হইলেও সবজি সম্পর্কে বেশি জানে, তাই না? এই সবজিটা কোথা থেকে প্রডিউস হয়েছে, এই সবজিটা কোন এলাকার, কোন ফার্টিলাইজেশন, কোন কী বলে এটাকে, কী জানি বলে এটাকে, পেস্টিসাইড, হ্যাঁ, কোন পেস্টিসাইডটা ইউজ করার ফলে এই সবজিটা আপনার কি বলে তাড়াতাড়ি এটা গ্রোথ আসতে পারে, বা এই সবজিটা আপনার কিনা কি বলে, আমরা যে বলি ওই কি যেন বলি, কচি কিনা, নাকি এই সবজিটা কি হয়ে গেছে, এরকম কিছু বিষয় আছে না। আপনার চেয়ে কিন্তু এরা ভালো জানবে, কারণ হচ্ছে ওনারা এই সবজির ব্যবসাটা করতেছে। প্রত্যেকের কাছেই ইনফরমেশান কিন্তু সমান সমান। এখন একটা জিনিস দেখেন, যেই লোকের কাছে 5 পদের সবজি আছে এবং যেই লোকের কাছে 15 পদের সবজি আছে এবং 10 পদের সবজি আছে, আপনি কাঁচা বাজারে ঢুকলেন, ঢোকার পরে 15 পদের সবজি এবং 10 পদের সবজি যার কাছে আছে, ওনারা আপনাকে দেখে এই ধরনের একটা বিহেভিয়ার দেখাইলো, এরকম দেখাইলো। আবার 5 পদের সবজি যার কাছে আছে সে আপনাকে ডাকলো, ভাই সবজি লাগবে, আমার কাছে সবজি আছে, আসেন। সাপোজ এই যে একটা আন্তরিকতার বিষয়, বা এই যে একটা বিহেভিয়ার, এই যে একটা ফরম্যাটের কি বলে এটাকে, যে একটা বিহেভিয়ারের আউটলাইন, এই জিনিসটা না আমাদের জন্য খুব জরুরি। দেখেন, যার কাছে 10 পদের এবং 15 পদের সবজি আছে এবং যার কাছে 5 পদের সবজি আছে, তাদের সাথে তার বেসিক পার্থক্যটা কোথায়? উনি বিহেভিয়ারের আউটলাইনটা খুব কনস্ট্রাকটিভ ওয়েতে আপনার কাছে এক্সপ্রেস করছে, যার কারণে সে কিন্তু 5টা সবজি তার কাছে, মাত্র 5টা সবজি তার কাছে থাকা সত্ত্বেও আপনি তার কাছে তার প্রোডাক্টগুলো দেখতে গেছেন, কিন্তু 15টা এবং 10টা যার কাছে আছে, তারা বিহেভিয়ারের আউটলাইন দিয়ে বা বিহেভিয়ার দিয়ে সুযোগই পাইল না আপনার সামনে তার যে সবজি বেশি আছে সেগুলো দেখানোর জন্য। অ্যাজ লাইক আপনার ইংলিশের নলেজ যদি বেশিও থাকে, তার মানে এই না যে আপনি খুব সহজে কন্টেন্ট লিখে ফেলতে পারবো। কন্টেন্ট লেখার জন্য কিছু আইডিয়াল ফরমেশন আছে, এই ফরমেশনটা বা এই আউটলাইনটা আগে আমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে আমাদের ইংলিশে কী কী এক্সপার্টিস লেভেল আছে না আছে সেগুলো যদি আমরা
চেক করি বা আমরা যদি ইমপ্রুভ করার চেষ্টা করি, ইংলিশের একটা নলেজ ডেফিনেটলি আমাদের কন্টেন্ট লেখার জন্য ইউজফুল হবে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সবার আগে আমাদেরকে কন্টেন্টের প্রপার আউটলাইনটা বুঝতে হবে, যার কারণেই হচ্ছে আজকের এপিসোডটা করা। সো আসেন আমরা এপিসোডটা শুরু করি। দেখেন, কন্টেন্টের না কয়েকটা ফরম্যাট আছে। প্রথমে আমি যে কাজটা করতেছি সেটা হলো যে আমরা সবাই নির্বিশেষে ইংলিশে আমার দক্ষতা কম, ইংলিশে আমার দক্ষতা অ্যাভারেজ, ইংলিশে আমার দক্ষতা ভালো, এই যে পার্থক্যটা, এই বৈষম্যটাকে উতরায় উঠে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি বা একটা কন্টেন্ট লেখার জন্য কি কি কাজ করতে পারি, এই জিনিসটা আসলে আমি শো করতে যাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে কন্টেন্টের ফরম্যাট কি কি আছে এটা আমাকে জানতে হবে। কন্টেন্টের কি কি ফরম্যাট আছে বলেন তো? একটা ফরম্যাট আছে হচ্ছে হাউ টু ফরম্যাট। সেকেন্ড যে ফরম্যাটটার কথা বলবো সেটা হচ্ছে রিভিউস। থার্ড যেটার কথা বলবো সেটা হচ্ছে কম্প্যারিজন। ফোর্থ যেই ইয়েটার কথা বলবো, ফরম্যাটের কথা বলবো সেটা হচ্ছে লিস্ট পোস্ট। ফিফথ যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার এডিটোরিয়ালস অপিনিয়ন। আর লাস্ট আরেকটা ফরম্যাট আছে, এটা হলো আপনার কি জানি, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। এই হচ্ছে আমার কন্টেন্টের ফরম্যাট। এখন ফরম্যাট বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন একটা জিনিস দেখেন, আমি একটা কন্টেন্ট লিখি, হ্যাঁ, The cow is a domestic animal. It has 4 legs, 2 eyes, 2 ears, and a tail. It gives us milk. Milk is good for health. দেখেন তো, এই যে আর্টিকেলটা বা এই যে কন্টেন্টটা আমি লিখছি, এই কন্টেন্টটা এই ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটের কন্টেন্ট? এটা কি হাউ টু ফরম্যাট? হচ্ছে আমি এই আর্টিকেলটা পড়ে কি এমন কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি যে হাউ টু মেক আ কাউ ডোমেস্টিক, মানে একটা গরুকে আমি কিভাবে গৃহপালিত করতে পারি, এইটুকু পড়লে কি আমি এটা বুঝতে পারতেছি? না। তার মানে এই কন্টেন্টটা এই ফরম্যাটের না। আচ্ছা, এরপর এই কন্টেন্ট পড়ে কি আমি কোনো রিভিউ পাচ্ছি, যেমন ইউজফুলনেস অফ আ রেড কাউ, যেমন হলো যে লাল গরুর উপকারিতা, আমি এই ধরনের কোনো কিছু কি এই আর্টিকেল পড়ে বুঝতে পারতেছি? সেটাও পারতেছি না। তার মানে এই কন্টেন্টটা এই ফরম্যাটেরও না। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমি কি এই ধরনের কোনো ডিসিশনে আসতে পারতেছি যে ডিফারেন্স বিটুইন গোট মিট অ্যান্ড কাউ মিট, হলো ছাগলের মাংস এবং গরুর মাংসের মধ্যে পার্থক্য, আমি কি এইরকম কিছু পাইতেছি বা বুঝতে পারতেছি এই আর্টিকেলটা পড়ে? সেটাও পারতেছি না। তার মানে এটা কোনো কম্প্যারিজনাল ফরম্যাট না, কম্প্যারিজন মানে পার্থক্য। এরপর লিস্ট আর এডিটর আমি একটু পরে বোঝাচ্ছি। দেখেন তো, এইটা পড়ে আমি কি কোনো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বুঝতে পারতেছি যে আমি কি গরুর উপর কোনো টিউটোরিয়াল লিখছি? সেটাও না। তার মানে এই কন্টেন্টটা এই 4টা ফরম্যাটের কোনো একটারও ফরম্যাট না। এখন দেখেন এডিটোরিয়ালস অপিনিয়ন কি এবং লিস্ট পোস্ট কি, এটা আমি একটু পরে বলতেছি। আমাদেরকে প্রথমে এসইও ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের ফরম্যাট বুঝতে হবে। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের উপরে গুগলে অলরেডি কোন ধরনের কন্টেন্ট র্যাঙ্ক করতেছে, কোন ফরম্যাটের কন্টেন্টগুলো র্যাঙ্ক করতেছে, এটা ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে আমি একটু পরে আসতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রিরিকুইজিট ম্যাটার বোঝার জন্য, আমাদের বোঝার মধ্যে প্রিরিকুইজিট হচ্ছে এটা বুঝতে হবে যে কোন ধরনের ফরম্যাট, কোন ধরনের ফরম্যাটের কন্টেন্ট আসলে গুগলে র্যাঙ্ক করতেছে।
আচ্ছা, এখন আসেন হাউ টু ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি। হাউ টু ফরম্যাটটা হচ্ছে কি, সাপোজ আপনি একটা কন্টেন্ট লিখলেন হাউ টু বেক আ কেক, একটা কেক কিভাবে বেক করতে হয়, এইটা হচ্ছে একটা হাউ টু কন্টেন্ট। রিভিউস, সাপোজ আপনি লিখলেন ফাইভ ইউজফুলনেস অফ আ ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ হেডফোনের 5টা উপকারিতা, এটা হচ্ছে আপনার রিভিউ কন্টেন্ট। এটা হচ্ছে আপনার হাউ টু কন্টেন্ট, এটা হচ্ছে আপনার রিভিউ কন্টেন্ট। তারপর কম্প্যারিজন, সাপোজ ডিফারেন্স বিটুইন ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ, ল্যাপটপ এবং ডেস্কটপের পার্থক্যটা আপনি একটা কন্টেন্টের মধ্যে লিখলেন, এটা হচ্ছে আপনার কম্প্যারিজনাল কন্টেন্ট। আমি এই যে ভিডিওটা মেক করতেছি কিভাবে কন্টেন্ট লিখতে হবে, এসইও ইন্ডাস্ট্রিতে কন্টেন্টের গুরুত্ব কতটুকু, এই যে কন্টেন্টটা মেক করতেছি এইটা হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আচ্ছা, বাকি থাকলো লিস্ট পোস্ট আর এডিটোরিয়ালস অপিনিয়ন। এডিটোরিয়ালস অপিনিয়নটা হলো আমরা যখন পেপার পড়ি তখন দেখবেন এডিটরের যেই অপিনিয়নটা থাকে সেটাই কিন্তু কলামে লিখে দেয়, এইটা হলো আপনার এডিটোরিয়ালস অপিনিয়ন। আর লিস্ট পোস্টটা খুবই সিম্পল, আপনি লিস্ট আকারে যখন একটা পোস্ট লিখবেন, সাপোজ আমার যে প্রিভিয়াস যে আর্টিকেলটা আমি একটু আগে দেখাইলাম, এটাই যদি আপনি লিস্ট আকারে লেখেন সেটাই হবে একটা লিস্ট পোস্ট। যেমন The cow is a domestic animal, তারপর লিখলেন The cow has 2 legs, 2 ears, 1 tail, এইটা হচ্ছে আপনার লিস্ট পোস্ট। সো আমরা যে নিশটা নিয়ে কাজ করব সেই নিশে অলরেডি গুগলে র্যাঙ্ক করা সাইটগুলোর যে আর্টিকেল বা কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের ফরম্যাটটা কি আছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপর আমাদেরকে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের আর্টিকেলের ফরম্যাটটা সাজাইতে হবে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্টেন্টের ফরম্যাটটা বোঝার পরে আমরা সার্চ ইন্টেন্ট বুঝবো। সার্চ ইন্টেন্টটা কি অ্যাকচুয়ালি, অডিয়েন্স বা আমাদের যারা কিনা অডিয়েন্স বা যারা কিনা দরকার নাই, আমাদের অডিয়েন্স একটা নিশ কিভাবে সার্চ করে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা যদি গুগলে সাপোজ আমরা কেক নিয়ে কাজ করি, কেক একটা নিশ, এই নিশটা নিয়ে আমরা কাজ করি। এখন গুগলের যে আপনার ওই সার্চ বার আছে এখানে যদি আমরা কেক লিখি দেখবেন কিছু সাজেশন আসবে এরকম যে হাউ টু বেক আ কেক, আবার কিছু কিছু সাজেশন আসবে ডিফারেন্স বিটুইন প্লেন কেক অ্যান্ড চকলেট কেক। এখন আপনার নিশ হচ্ছে কেক, অডিয়েন্স কোন ধরনের সার্চ ইন্টেন্ট শো করতেছে এটা আপনার বুঝতে হবে। যদি আপনার গুগলের অটো সাজেশনে ম্যাক্সিমাম সার্চ ইন্টেন্ট বা ম্যাক্সিমাম সাজেশন যদি থাকে হাউ টু টাইপের, তার মানে বুঝতে হবে আপনার অডিয়েন্সরা কেক কিভাবে বানাইতে হয় এইটা শিখতে চায়, আপনাকে ওই ধরনের আর্টিকেল লিখতে হবে। কিন্তু যদি আপনি কেক দিয়ে সার্চ করার পরে ম্যাক্সিমাম অটো সাজেশন আসে এই ধরনের যে প্লেন কেক বা চকলেট কেকের ডিফারেন্স, ক্রিসমাস কেক বা আপনার রেড ভেলভেট কেকের ডিফারেন্স, তখন বুঝতে হবে আপনাকে এই ধরনের কন্টেন্ট লিখতে হবে যেই কন্টেন্টগুলোতে আপনি
বিভিন্ন ধরনের কেকের কম্প্যারিজন শো করবেন। সো এই সার্চ ইন্টেন্ট বুঝে আপনার লিখতে হবে। ধরেন সার্চ ইন্টেন্ট বেশি হচ্ছে এই ধরনের কিওয়ার্ডের, বাট আপনি লেখা বসে আছেন এই ধরনের আর্টিকেল, এই আর্টিকেলটা কিন্তু সহজে অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আবার সার্চ ইন্টেন্ট আছে এই ধরনের, আপনি লেখা রাখছেন কেক কীভাবে বানাইতে হয় এই ধরনের খুব সুন্দর একটা আর্টিকেল, সেই ধরনের আর্টিকেল অডিয়েন্সের কাছে তেমন একটা গ্রহণযোগ্যতা নাও পাইতে পারে। এই জন্য সার্চ ইন্টেন্টটা আমাদেরকে বুঝতে হবে। নেক্সটে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সরি আমি এক মুছে দিছি, সার্চ ইন্টেন্ট বুঝতে হবে। নেক্সট হচ্ছে হইলো গুগলে অলরেডি যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে আছে সেগুলোর ইনফরমেশন আমাদেরকে দেখতে হবে। আমরা রিসার্চ করতেছি কিন্তু সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দেখতে হবে। সার্চ ইন্টেন্ট দেখার পরে ইনফরমেশন কেন দেখতে হবে? কারণ হচ্ছে ওই যে একটা কথা বললাম যে ভোগান্তি, আমরা ইনফরমেশন পাই না, আমরা নলেজ পাই না। এই নলেজগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটের অলরেডি যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা আছে সেগুলোর ইনফরমেশনগুলো দেখতে হবে। সোজা কথা পোস্টমর্টেম করতে হবে, তাহলে আপনার নলেজের অভাব হবে না। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি বারবার মুছে ফেলতেছি। আচ্ছা, থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো আপনার কন্টেন্টের অ্যাঙ্গেল বুঝতে হবে। অ্যাঙ্গেলটা বুঝছেন? অ্যাঙ্গেল মানে হচ্ছে সাপোজ আপনার নিশ হচ্ছে মোবাইল, এখন আপনার কম্পিটিটররা যে ধরনের আর্টিকেল লিখছে তারা মোবাইলের রিভিউ করছে, এবং রিভিউ করে তারা সাপোজ স্যামসাং J7 একটা সেট আছে না, আচ্ছা আপনার কম্পিটিটর স্যামসাং J7 এর রিভিউ করছে, রিভিউ করে সে একটা পিঞ্চ লাইন ঢুকাইছে যে আপনিও যদি এই ধরনের একটা ফার্স্ট ক্লাস মোবাইল ইউজ করতে চান তাহলে এই লিঙ্কে যেয়ে অর্ডার করতে পারেন। এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, আই মিন কন্টেন্টের একটা অ্যাঙ্গেল। আবার আরেক আপনার যে কম্পিটিটর আছে সে কোন ধরনের অ্যাঙ্গেল ইউজ করছে দেখেন, যে স্যামসাং J7 মোবাইল দিয়ে খুব সুন্দর ভিডিওগ্রাফি করা যায়। আপনি যদি ভিডিওগ্রাফি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এই আর্টিকেলটা পড়তে পারেন। দুইজনের অ্যাঙ্গেল কিন্তু দুই রকম। একজন হচ্ছে মোবাইলের যেই ইয়েটা আছে আপনার ওই মোবাইল সেল করার যে কল টু অ্যাকশনটা আছে সেটা মারছে তার আর্টিকেলে, আরেকজন আবার ভিডিওগ্রাফি যেন আপনি যেন তার কাছ থেকে ভিডিওগ্রাফির কোনো কোর্স অথবা ভিডিওগ্রাফি সম্পর্কে আরও জানতে চান সেই জন্য সে কী করছে, ব্যাকলিঙ্ক করছে। তো আপনার কম্পিটিটররা কোন অ্যাঙ্গেলে কাজ করতেছে এটা আপনাকে একটু বুঝতে হবে। এই তিনটা কাজ, ফার্স্ট হচ্ছে সার্চ ইন্টেন্ট, তারপর হচ্ছে অলরেডি র্যাঙ্কড ওয়েবসাইটের আর্টিকেলগুলো দেখা, এবং লাস্টে হচ্ছে হলো আপনার কন্টেন্টের অ্যাঙ্গেল। এই তিনটা জিনিস আমাদেরকে কন্টেন্টের ফরম্যাট বোঝার পরে করতে হবে। এরপর আসেন আমরা আর্টিকেল লেখা শুরু করব। আমরা রাইট, আমাদের হাতে কিছু কিওয়ার্ড আছে। আচ্ছা, সেই কিওয়ার্ড দিয়ে আমরা একটা টাইটেল নিশ্চয়ই বানাইছি। আচ্ছা, আমরা এই টাইটেলটা প্লেস করলাম। টাইটেলটা প্লেস করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেখা শুরু করতে হবে। লেখা শুরু করার জন্য আমাদেরকে নিশ্চয়ই আমাদের যে কমন একটা রুলস আছে যে সিট কিওয়ার্ডটা আমরা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্টে দিব, তারপর আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা লিখব। সো আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা লিখব। এখন কথা হচ্ছে এই ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের কেমন হওয়া উচিত। দেখেন ম্যাক্সিমামের বেলায় যেটা হয়, ম্যাক্সিমাম কম্পিটিটরের বেলায় আপনি চেক করে দেখবেন তাদের ফার্স্ট প্যারাগ্রাফটা খুব গতানুগতিক, খুবই বোরিং এবং খুবই ফর্মাল হয়ে যায়। অ্যাজ লাইক ওই যে 10টা ভ্যারিয়েশনের সবজি এবং 15টা ভ্যারিয়েশনের সবজি যার কাছে আছে তার মতো দাঁড়ায় আছে, ঠাই দাঁড়ায় আছে, কোনো কথা নাই, বার্তা নাই, কাস্টমার তার সামনে দিয়ে চলে যায়, সে শুধু দেখে। কিন্তু আপনার ফার্স্ট প্যারাগ্রাফটা যদি একটু লুক্রেটিভ হয়, আপনি যদি একটু রিডিকুলাসলি লিখতে পারেন বা হিলারিয়াসলি লিখতে পারেন বা একটু ডিফারেন্ট, অনেকের চেয়ে ডিফারেন্টলি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার অবস্থাটা ওই যে 5 ধরনের সবজি বিক্রি করতেছেন যিনি, ওনার মতো হবে। ভাই আসেন আমার কাছে সবজি আছে, এই যে একটা ফ্রেন্ডলি টোন না, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে ফার্স্টেই আমাদেরকে এই ফ্রেন্ডলি টোনটা আনতে হবে। আমাদের লাভ কি এতে করে? আপনি যদি ফার্স্ট প্যারাগ্রাফে অডিয়েন্সের মনটাকে অ্যাট্রাক্ট করতে পারেন আমার দিকে,
ফর শিওর সে আপনার পুরো আর্টিকেলটা শেষ করবে। এবং পুরো আর্টিকেলটা শেষ করলে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু তার সামনে শো করার। এই জন্য আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা খুবই ভালোভাবে লিখতে হবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি আসলে মার্কার হারাই ফেলতেছি বারবার। এরপর আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে হলো এরপর কোন বিষয়টা আলোচনা করা যায়? আচ্ছা, এরপর যে বিষয়টা আলোচনা করা দরকার সেটা হচ্ছে হলো আমার নলেজ কম। যে নিশটা আছে সেই নিশে আমার নলেজ কম না, মানে আমি গুগল সার্ফিং করে ইউটিউব করে তেমন কিছু পাই নাই, অথবা আমি অনেক কিছু পাইছি কিন্তু আমার ইংলিশের নলেজটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ। সেই ক্ষেত্রে আমি কন্টেন্ট বড় করব কিভাবে, আর বড় কন্টেন্ট লেখার গুরুত্বটা কতটুকু সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। গুগল কিন্তু এখন আর ওই যে আপনার 300, 400, 500, 600 ওয়ার্ডের যে কন্টেন্ট আছে এগুলোকে কিন্তু এখন আর র্যাঙ্ক দেয় না। গুগল এখন কমসে কম 1500+ ওয়ার্ডের আর্টিকেলগুলোকে র্যাঙ্ক দেয়। আপনি দেখবেন পৃথিবীর এখন যত নিশ আছে, যত নিশের যত আপনার কম্পিটিটর আছে, প্রত্যেকের আর্টিকেল দেখবেন 1500+। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন নিয়ে বসে আছে প্রত্যেকের আর্টিকেল 1500+। আমি 1500 কম বলে ফেলছি। এমনও অনেক নিশ আছে যেসব নিশের আর্টিকেল আপনার 4000, 4500, 5000 ওয়ার্ডেরও আছে। সেইখানে আপনি যদি 300, 400, 500 ওয়ার্ডের আর্টিকেল লেখেন, ওইটা তো আসলে জানি না কোথায় থাকবে। তো আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে হইলো আমাদেরকে লং কন্টেন্ট লিখতে হবে। এখন দুইটা প্রতিবন্ধকতা আছে লং কন্টেন্ট লেখার জন্য। এক, আমার নলেজ কম। দুই, আমার ইংলিশে এক্সপার্টিস কম। দেখেন, লং কন্টেন্ট লেখার জন্য না ইংলিশে দক্ষ হওয়া লাগে না, খুব বেশি নলেজও থাকা লাগে না। যতটুকু নলেজ বা যতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে এতটুকু দিয়েই অ্যাকচুয়ালি আপনি লং কন্টেন্ট লিখতে পারবেন। দেখেন সেটা কিভাবে। আমি তার আগে একটু দেখে নেই আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। ইয়েস, আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমরা লং কন্টেন্ট কিভাবে লিখতে পারি এটা একটু দেখি। দেখেন, সিম্পল একটা সেন্টেন্স, ক্লিন ইয়োর শার্ট, আপনার শার্ট পরিষ্কার করুন। এটাকে আপনি কতভাবে লিখতে পারেন? ক্লিন ইয়োর শার্ট প্রপারলি। তারপর অলওয়েজ ক্লিন ইয়োর শার্ট প্রপারলি। তারপর try to clean your shirt properly as you wear it. তারপর try to clean your shirt properly as you wear it all the day long. 1 2 3 4 5টা সেন্টেন্স। দেখেন, আমি শুরু করছিলাম কি দিয়ে? ক্লিন ইয়োর শার্ট, 3টা ওয়ার্ড দিয়ে আমি একটা সেন্টেন্স বানাইছি। আমি এই 3টা ওয়ার্ড থেকে 4টা ওয়ার্ড করছি, ক্লিন ইয়োর শার্ট প্রপারলি। তারপর আমি 4টা থেকে 5টা করছি, অলওয়েজ ক্লিন ইয়োর শার্ট প্রপারলি। এরপর আমি কি করলাম? অলওয়েজের জায়গায় ট্রাই টু করে দিলাম, ট্রাই টু ক্লিন ইয়োর শার্ট প্রপারলি। এরপর আমি আরও কিছু অ্যাড করলাম, অ্যাজ ইউ ওয়্যার ইট। সব কি বলে এটাকে, সঠিকভাবে আপনার শার্ট পরিষ্কার করার চেষ্টা করুন
যেহেতু আপনি এটা প্রতিদিন পড়েন, অবশ্যই অর্থবোধক, আমি কিন্তু অর্থহীনভাবে কিছু লিখি নাই। আবার ট্রাই টু ক্লিন ইউর শার্ট প্রপারলি অ্যাজ ইউ ওয়্যার ইট অল দ্য ডে লং। প্রপারলি আপনার শার্ট পরিষ্কার করার চেষ্টা করুন যেহেতু আপনি এটা সারাদিন পরেন। এটাও কিন্তু একটা অর্থবোধক হয়েছে, তাই না? দা টিএচই। আমি কিন্তু নিরর্থকভাবে একটা ওয়ার্ডও লিখি নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমার এই সেন্টেন্সটা ছিল 3 ওয়ার্ডের একটা সেন্টেন্স, অথচ এইটাকে আমি কতভাবে লিখতে পারি এবং সব শেষে আমি 14 ওয়ার্ডের একটা সেন্টেন্স পাইলাম। এখন আপনি বলেন, আমি এই যে সেন্টেন্সটাকে বড় করলাম, আমার কি এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার হয়েছে? আমার কি এক্সট্রা কোনো নলেজ দরকার হয়েছে? নাকি আমার ইংলিশে খুব ভালো হইতে হয়েছে? এমন কোনো কিছুই না, কিন্তু শুধুমাত্র আমার চিন্তাটাকে, আমার ইন্টেনশনটাকে রাখতে হয়েছে এরকম যে আমি আমার যে এই ইয়েটা আছে, সেন্টেন্সটা আছে, এটাকে আমি বড় করব। অ্যাজ লাইক, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 3 ওয়ার্ডের একটা সেন্টেন্সকে আমি 14 ওয়ার্ডের একটা সেন্টেন্সে নিয়ে আসছি। ধরে নেন এটা হচ্ছে কত গুণ বড় হলো? 5 গুণ, কারণ 3 5 15, আমি ধরলাম 5 গুণ বড়। ধরেন আপনি 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছেন, আপনার হাতে এমন 300 ওয়ার্ডের আর্টিকেল না, আপনার হাতে এমন 300টা ওয়ার্ড আছে। আপনি 3টা ওয়ার্ডকে 5 গুণ করে যদি 15 করতে পারেন বা 14 করতে পারেন, 300 ওয়ার্ডকে যদি 5 গুণ করেন, 3 5 1500 ওয়ার্ড, 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল কিন্তু হাতে চলে আসে। সো বড় আর্টিকেল লেখার জন্য খুব বেশি নলেজ, ইনফরমেশন বা ইংলিশের অভিজ্ঞতা খুব বেশি দরকার নাই। দরকার হচ্ছে আপনার ইন্টেনশনটা, যে আই ওয়ান্ট টু মেক ইট লং। তাহলে যে আপনি একটা লং আর্টিকেল লিখতে পারবেন খুব ইজিলি। সো এই যে প্রসেসটা আছে, আমি এই প্রসেসটা ফলো করে অ্যাকচুয়ালি কন্টেন্ট মেক করি। আর্টিকেল যা লিখি, আমার কিন্তু আসলে মানে এত ধৈর্য নাই সত্যি কথা বলতে, যে নলেজ এত গ্যাদার করব, এত ইনফরমেশান নিয়ে তারপর আর্টিকেল। হ্যাঁ, আমি করি, আমি যে করি না তা না, কিন্তু ওই যে পোস্টমর্টেম যেটাকে বলে না, যে রাত দিন 24 ঘন্টা একাকার করে ফেললাম, আমি নলেজ দেখলাম, আমি নলেজ নিলাম, ইনফরমেশান নিলাম, এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমার ইন্টেনশনটা থাকে আর্টিকেলটাকে বড় করার, আমি ফাঁক ফোকর দিয়ে এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে আর্টিকেলটাকে বড় করে ফেলি। তবে আমি যদি আমার আর্টিকেলের সব সেন্টেন্স যদি আমি এভাবে লিখি, এটা কিন্তু আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না। সাপোজ আপনি কোনো প্রোডাক্টের রিভিউ করতেছেন, তখন যদি রিভিউ করতে যায় আপনি এত বড় সেন্টেন্স লেখেন, মানুষ রিভিউ কখনোই পড়বে না। কারণ রিভিউ হওয়া উচিত সিম্পল সেন্টেন্সে, এটার এই কাজ, এটার এই কাজ, এটা এভাবে কাজ করে, এইটা এইভাবে কাজ করে, কারণ এটা অমুক দেশের তৈরি এবং যত্ন সহকারে তৈরি করা হয় বলেই এটা এইভাবে কাজ করে। এই ধরনের ঘোরানো পেঁচানো সেন্টেন্স রিভিউতে লেখা যাবে না। রিভিউ আর্টিকেলেও আপনার কিন্তু কিছু স্কোপ থাকে এই ধরনের সেন্টেন্স ঢোকানোর জন্য। কোথায়? ওই যে প্রথম প্যারাগ্রাফে বডির মধ্যে কিছু ডেসক্রিপশন থাকে, কনক্লুশন থাকে, মাঝখানে কিছু জায়গা থাকে, ওইসব জায়গায় আপনি করবেন কি, সুযোগ বুঝে এই ধরনের সেন্টেন্স ইনজেক্ট করে দিবেন, আর্টিকেলটা অটোমেটিক্যালি বড় হবে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই টেকনিকটা আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতেই পারি আর্টিকেল বড় করার জন্য। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব বা আমরা যেটাকে এমফাসাইজ করব সেটা হলো আমরা আমাদের যে রিলেভেন্ট যে ইনফরমেশনটা আছে, সাপোজ আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ শেষ, আমরা টেবিল অফ কন্টেন্ট দিলাম, আমরা আরও কিছু লিখলাম, আমরা ইমেজ দিলাম, আমরা আরও কিছু লিখলাম, আমরা আবার ইমেজ দিলাম, আরও কিছু লিখলাম। এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে অডিয়েন্সের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেবল করার জন্য আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের যে রিলিভেন্ট ইনফরমেশানটা আছে, যেটার জন্য আসলে অডিয়েন্স আমাদের সাইটে আসছে, এইটা তারে ধরাই দিতে হবে। যেমন কেউ যদি আসে, সাপোজ ওই যে আগে যে এক্সাম্পলটা দিলাম, যে হাউ টু বেক আ কেক, এই জিনিসটা খোঁজার জন্য কেউ যদি আসে আপনার সাইটে, আর আপনি যদি তাকে এতগুলো লাইনের পরে, এতগুলো ইমেজের পরেও যদি হাউ টু বেক আ কেক এই জিনিসটা দেখাইতে না পারেন, সে আর নিচে যাবে না, সে আপনার সাইট থেকে বের হয়ে যাবে, কারণ সে বোর্ড হয়ে যাবে। আর আরেকটা জিনিস কি,
তাকে বোর্ড করা যাবে না। আপনি যখন ইউজার হিসেবে কোনো ওয়েবসাইটে ঢুকি তখন দেখবেন সর্বোচ্চ আমরা যেটা চাইতেছি সেটা খুঁজে পাওয়ার জন্য 2 থেকে 3 সেকেন্ড সময় নেই, এই জাস্ট এইভাবে দেখি আছে কিনা নাই, ওকে বের হয়ে যাই। সো খুব সুন্দরভাবে অল্প কথায় ইউজারের কাছে আমাদের রিলিভেন্ট ইনফরমেশনটা পৌঁছায় দিতে হবে খুব তাড়াতাড়ি। এত কিছু লেখা তারপর আমরা রিলিভেন্ট ইনফরমেশনে যাব, সেটা করা দরকার নাই, এবং সেটা করা যাবেও না। দরকার তো পরের কথা, এটা করাই যাবে না। তাহলে আপনার ওই যে কী বলে এটাকে, ওই কী জানি বলে এটাকে, বাউন্স রেট, এই বাউন্স রেটটা কিন্তু বেড়ে যাবে, কারণ স্টিকিং টাইমটা তখন কমে যাবে, বাউন্স রেটটা বেড়ে যাবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চেষ্টা করব অডিয়েন্সকে যেন আমরা রিলিভেন্ট ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি অডিয়েন্সকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেন, সেটা হচ্ছে এই আর্টিকেলটা শেষ করার পরে সে কি পাবে, বা এই আর্টিকেলটা সে পড়া শেষ করার পরে তার কি বেনিফিট আছে। আপনি প্রথম প্যারাগ্রাফটা লিখছেন, একটা ইমেজ দিছেন এবং রিলিভেন্ট যে ইনফরমেশনটা আছে যত দ্রুত সম্ভব তার সামনে নিয়ে আসছেন, এরপরে একটা লাইন ইউজ করার চেষ্টা করেন, দেখেন এটা হয় কি না। আফটার completing the article you will be able to, এই লাইনটা ইউজ করার চেষ্টা করেন। এই লাইনটার অর্থ হলো আর্টিকেলটা শেষ করার পরে আপনি কি, আফটার কমপ্লিটিং দ্য আর্টিকেল ইউ উইল বি এবল টু, আপনি তাকে যেটার জন্য অ্যাবল করতেছেন সেখানে সেটা লিখে দেন। যেমন কেউ যদি হাউ টু বেক আ কেক আসে, হাউ টু বেক আ কেকের জন্য আপনার আর্টিকেলে আসে, এখানে লেখা থাকবে আফটার কমপ্লিটিং দ্য আর্টিকেল ইউ উইল বি এবল টু বেক অ্যানি কেক বাই ইয়োর সেলফ। এইটা হচ্ছে কি একটা খুবই সরল স্বীকারোক্তি যে এই আর্টিকেলটা শেষ করার পরে আপনি নিজে নিজে একটা কেক, যে কোনো ধরনের কেক বানাইতে পারবেন। এই জিনিসটা পড়লে কিন্তু অডিয়েন্স ইন্টারেস্টেড হবে, সে উৎসাহ পাবে এই আর্টিকেলটা পড়ার জন্য। সো এই ধরনের পিঞ্চ লাইন মাঝে মধ্যে মেরে দিবেন, তাহলে দেখা যাবে কি আর্টিকেলটাতে অডিয়েন্সরা স্টাক হয়ে থাকবে। এটা হচ্ছে একটা নিনজা টেকনিক যেটাকে বলে আর কি। আচ্ছা, এরপর যেটা আছে, এরপর যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি সেটা হইল মার্কারের কালি মেবি শেষ। এই পয়েন্টটা লিখবেন, টেল দ্য অডিয়েন্স ওয়াই। এই বিষয়বস্তুর উপর আর্টিকেলটা লিখছেন, এটা কেন অডিয়েন্সের জন্য ম্যাটার করে সেটা তাকে বুঝতে দেন। যেমন আপনি প্রচ্ছন্নভাবে তার মনের মধ্যে এই জিনিসটা সৃষ্টি করতে পারেন যে সে যদি কেক বেক করতে চায় তাহলে এই আর্টিকেলে সে এমন কিছু জিনিস পাবে যেটা পড়লে সে তৎক্ষণাৎ কেক বেক করার সময় যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন সে হয়ে থাকে বা কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনের সম্মুখীন হয়ে থাকে তাহলে সে সেটা অ্যাভয়েড করতে পারবে। এই জিনিসটাই আসলে আমি এক লাইনে বোঝানোর চেষ্টা করছি, টেল দ্য অডিয়েন্স হোয়াই ইট ম্যাটার্স। কেন এটা ম্যাটার করতেছে? এই আর্টিকেলটা পড়ার পরে যদি সে কেক বেক করা শুরু করে তাহলে সে এমন কিছু এই আর্টিকেল থেকে পাবে যেটার মাধ্যমে সে কেক বেক করার সময় যদি কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেটা সে অ্যাভয়েড করতে পারে। এই ধরনের কোনো জেনারেল স্টেটমেন্ট একটা অডিয়েন্সকে দিলে সে কিন্তু মাস্ট আপনার আর্টিকেলটা শুধুমাত্র কেন এটা ম্যাটার করতেছে, এখানে কি এমন পয়েন্ট আছে যেটা পড়লে সে আসলে আনএক্সপেক্টেড সিচুয়েশন অ্যাভয়েড করতে পারবে সেটা খোঁজার জন্য হইলেও পড়বে। এই ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এরপর যে বিষয়টা আছে একটা ফরমেশন। আমি টাইটেল দিলাম, এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন আমার এই কি বলে ওয়েবসাইটের পেজ। আমি টাইটেল দিলাম
আমি ফার্স্ট প্যারাগ্রাফ লিখলাম, যত তাড়াতাড়ি সম্ভব আমার রিলিভেন্ট ইনফরমেশান দিলাম, হোয়াই ইট ম্যাটার্স আমি এটাও ডিসক্রাইব করলাম। তারপর হচ্ছে হলো আফটার কমপ্লিটিং দ্য আর্টিকেল ইউ উইল বি অ্যাবল টু বেক আ কেক, এই ধরনের জিনিসও দিলাম। এরপর আমি যেই কাজটা করব সেটা হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট আমি মেক করব। কেন টেবিল অফ কন্টেন্ট মেক করব এটা কিন্তু আমি আমার প্রজেক্টে দেখাইছি। কেন আমি টেবিল অফ কন্টেন্ট মেক করব, কারণ হচ্ছে আমার এই যে 1500, 2000 বা 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল হচ্ছে, এখানে আমি কত ইনফরমেশান দিচ্ছি, তাই না? অ্যাকচুয়ালি হাউ টু বেক আ কেক এই পুরো আর্টিকেলের কোন জায়গায় আছে এইটা যেন আমি সহজে অডিয়েন্সকে বুঝাইতে পারি, এই কারণে আমার টেবিল অফ কন্টেন্ট। আমার টেবিল অফ কন্টেন্টে অনেক কিছু থাকবে, যেমন রেড ভেলভেট কেক থাকতে পারে, আপনার চকলেট কেক থাকতে পারে, আপনার ইনফরমেশান যে দ্য বেস্ট কেক অফ দি আর্থ হইতে পারে। তারপর থাকলো ধরেন যে হাউ টু বেক আ কেক। এখন এত কিছু পড়ার পরে যদি অডিয়েন্স হাউ টু বেক আ কেকে যায়, স্ক্রল করতে 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 যদি হাউ টু বেক আ কেকে যাইতে যাইতে তার এত ইনফরমেশান পাস করা লাগে, ও তো এটা খোঁজার চেষ্টাই করবে না। কিন্তু টেবিল অফ কন্টেন্টে যদি আপনি এরকম নাম্বার ওয়াইজ করে তাকে এই জিনিসটা পয়েন্ট আউট করে দেন যে এইখানে হাউ টু বেক আ কেক পয়েন্টটা আছে, তাহলে কিন্তু সে ইজিলি এখানে ক্লিক করে ওইখানে চলে যেতে পারবে। এতে করে আপনার বাউন্স রেটটা কিন্তু বাড়ার সম্ভাবনা নাই। এই কাজটা অবশ্যই করবেন। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো একটা আর্টিকেলে বা একটা কন্টেন্টে আর কি কি যোগ করলে কন্টেন্টটা সুন্দর হয় বলেন তো? ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, পডকাস্ট অ্যাড করতে পারেন, ইনফোগ্রাফিক্স অ্যাড করতে পারেন, চার্টস অ্যাড করতে পারেন। আর কি করতে পারেন? আর কোনো মাল্টিমিডিয়া কি অ্যাড করা যায়? ইমেজ, ভিডিও, পডকাস্ট, ইনফোগ্রাফিক্স, চার্টস, আর কি কি অ্যাড করা যেতে পারে? হ্যাঁ, আরও কয়েকটা কাজ করা যায়। সেটা হচ্ছে হলো একটা আর্টিকেল লেখার সময় আপনি বুলেট পয়েন্ট ইউজ করতে পারেন। আপনি নাম্বারিং করতে পারেন। মোটামুটি এই কয়টা জিনিসে যদি করেন তাহলে আপনার আর্টিকেলটা সুন্দর হবে দেখতে। সো এই কয়টা কাজ আমরা করতে পারি চাইলে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হলো আপনি আপনার অডিয়েন্সকে গুড বাই জানাবেন কিভাবে। দেখেন, বেশি বেশি কিছু পাইতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। বেশি বেশি বলতে আমি বোঝাচ্ছি কি, যে এক্সট্রা কোনো বেনিফিট বা এক্সট্রা কোনো কেয়ার যদি আমরা কোথাও থেকে পাই, আমরা কিন্তু তার কথা মনে রাখি। যার কারণে আমরা এখানেও অডিয়েন্সকে এক্সট্রা কেয়ার দেওয়ার চেষ্টা করব। সাপোজ আপনার আর্টিকেলটা যদি হয়ে থাকে হাউ টু বেক আ কেক, এটা নিয়ে আপনি একটা আর্টিকেল লিখছেন। আপনি কি করবেন, আর্টিকেল লেখার শেষে তাকে একটা সারপ্রাইজ দিতে পারেন। কি ধরনের সারপ্রাইজ? আপনি তার ইমেল অ্যাড্রেসটা চান। আপনি তাকে বলেন যে সে যদি এখানে তার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে তাহলে আপনি তাকে স্পেশালি কিভাবে কেক বানাইতে হয়, হইতে পারে সেটা উইদাউট ওভেন অথবা উইদাউট টেকনোলজি, জাস্ট বাই ইউজিং আ সিম্পল কুকার, কীভাবে একটা কেক শেপ বানাইতে পারে, এই ধরনের ইনফরমেশান আপনি তাকে প্রোভাইড করবেন। সো আপনি দেখা যাচ্ছে অডিয়েন্সকে একটা এক্সট্রা কেয়ার দিতেছেন। এক্সট্রা কেয়ার বলতে কি, তাকে আপনি স্পেশালি কিছু শেখানোর চেষ্টা করতেছেন। এইটা যখন আপনার অডিয়েন্স বুঝবে, সে কিন্তু আপনার কাইন্ড অফ শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে। সো নেক্সটে যখন আপনি আপনার কোনো আর্টিকেল দিবেন বা আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, আর কেউ পড়ুক বা না পড়ুক, এই কাস্টমার ঠিকই, এই অডিয়েন্স ঠিকই পড়তে আসবে, কারণ সে তার মাথায় এটা সেট করে রাখছে যে আপনি তাকে এক্সট্রা কেয়ার করছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এরপর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে হলো আপনার আর্টিকেলে সাপোজ আপনার যেই সিড কিওয়ার্ডসগুলো আছে এগুলোর পাশাপাশি অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো তো গুগল অটো সাজেস্ট করছে।
ওই অটো সাজেশন থেকে আপনি কিছু কমন কোয়েশ্চেন অ্যান্সার আপনার আর্টিকেলের নিচে রাখেন। এতে করে হবে কি, আপনি যেমন কমন কি বলে একদম সিড কিওয়ার্ডের অডিয়েন্সগুলো যেমন ধরতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এরা করবে কি ওই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে অ্যাডিশনাল ইনফরমেশান সম্পর্কেও জানতে পারবে আপনার আর্টিকেলের মাধ্যমে। এতে করে হবে কি আপনার একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো আর্টিকেল বা কন্টেন্ট লেখার যে একটা রোড ম্যাপ বা আউটলাইন, এটাই ছিল মোটামুটি একটা আউটলাইন। সো আমি যখন প্রজেক্ট করব তখন প্রজেক্টে আমি এই সবগুলো জিনিস আসলে এলাবোরেটলি দেখাবো। সো আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।